বিষয়টা নিয়ে আরো পরে আপনাদের মুখোমুখি হব বা আপনাদের সঙ্গে আলোচনা করব বলে আমি ভেবেছিলাম। তবে তোফায়েল আহমেদ বর্ষিয়ান নেতা, আওয়ামী লীগের ডাকসাইটে নেতা, ডাকসুর সাবেক জিএস, ছাত্রলীগের সেক্রেটারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন এবং স্বাধীনতা সংগ্রামের অগ্রণী একজন সৈনিক। এরও বাইরে আরো আরো অনেক পরিচিতি, অসংখ্যবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তোফায়েল আহমেদের একটি মৃত্যুর গুজব ছড়িয়েছিল 14 এপ্রিল 2025 রাতের বেলায়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দু একটি বিষয় সামনে তুলে আপনাদেরকে বলতে চাই যে আমাদের যেটি হেডলাইন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে তোফায়েল আহমেদের দূরত্ব তৈরি হয়েছিল কিনা। আমাকে যদি কেউ সরাসরি জিজ্ঞেস করেন আমি বলবো আমি মনে করি এবং আমি দেখেছি দূরত্ব তৈরি হয়েছিল। কোথায় হয়েছিল আমার দু একটা উদাহরণ বললে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি। অন্তর্নিহিত কি কাহিনী আছে সেটা জানি না, তবে কিছু কিছু দিক আপনাদেরকে বুঝতে সাহায্য করবে যে এই যে এত বড় আওয়ামী লীগের নেতা, তার সাথে শেখ হাসিনার ডিস্টেন্স হয়েছিল, নিশ্চয়ই ভেতরে কিছু আছে। ভূমিকায় আরেকটু বলি, আওয়ামী লীগের এই যে কয়েকজন নেতা মোহাম্মদ নাসিম, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক সহ এই 4 খলিফা বলা হতো যাদেরকে, এই 4 খলিফার মধ্যে তোফায়েল আহমেদ অন্যতম। বলা হয়ে থাকে যে আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ এবং মোহাম্মদ নাসিম, এই 4 খলিফার যে কোনো সরকারকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা থাকে তাদের রাজনৈতিক দূরদর্শিতা এবং তাদের সেই ব্যাকগ্রাউন্ড অভিজ্ঞতা এসবের কারণে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2008-এ তোফায়েল আহমেদ মন্ত্রিত্ব পাননি। তোফায়েল আহমেদকে পরবর্তীতে মন্ত্রিসভায় আনা হয়েছে। যখন তিনি মন্ত্রিত্ব পাননি তখনই অনেক কিছু ধারণা করা হয়েছে। মন্ত্রিসভায় ছিলেন, মন্ত্রিসভা থেকে আবারও তিনি বাদ পড়েছেন। দুটি ছোট্ট ঘটনা বলি। তোফায়েল আহমেদের স্ত্রী, তিনি তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবনের সম্পূর্ণ একজন একেবারে একনিষ্ঠ সহধর্মিণী। আমি যখন 2017-18 সালের কথা বলছি তখনও তাদের দাম্পত্য জীবনের প্রায় 54-55 বছর চলছিল। তো একটা বিষয়ে তোফায়েল আহমেদের বাসায় পেশাদারদের কাজে আমি তখন সম্ভবত পরিবর্তন.com-এ কাজ করি। সেই সময়ে তোফায়েল আহমেদের বাসায় গিয়ে আমি যে উক্তিগুলো শুনেছিলাম সেটা ছিল এরকম যে আমরা তো এখন কেউ না, আমরা এই সরকারের কেউ না, আমরা স্বাধীনতার সময় কি করেছি না করেছি এগুলো এখন আর গোনায় ধরে না। মানে পুরোপুরি দেখেছি যে একটা তাদেরকে মূল্যায়ন করা হয় না বা তাদের এখন কোনো ভ্যালু নাই, কোথাও ফোন করার জায়গা নেই, এরকম। যদিও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে তোফায়েল আহমেদ দীর্ঘ সময় ছিলেন, কিন্তু বলা হয়ে থাকে যে তোফায়েল আহমেদরা এমন একজন মানুষ যে তোফায়েল আহমেদ কাউকে জন্য সুপারিশ যদি করতেন তাহলে তোফায়েল আহমেদ তার নেত্রীর সামনে ওই লোকটার বিরোধিতা করতেন, যেন তার নেত্রী মনে করে যে ওই আওয়ামী লীগের যিনি ক্যান্ডিডেট তার সাথে তোফায়েল আহমেদের সম্পর্ক খারাপ, ফলে তার নেত্রী বা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ওই লোকটাকেই নমিনেশন দিত। এই ধরনের কাজ সঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ তারা অনেক সময় করেছেন বলে শোনা যায়। আরেকটা উদাহরণ আমি এর আগে একটা কন্টেন্টে বলেছি যে একটা প্রয়োজনে আমি তখন 18 নিউজে কাজ করি বা 18 নিউজ থেকে বের হয়েছি কেবল, আমি ফোন করেছিলাম সরাসরি তোফায়েল আহমেদের নাম্বারে। আমি যাব তার বাসায় অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। তার কয়েকদিন পরে আমার একজন কলিগ আমাকে বলছে যে আপনার কি কোনো পলিটিক্যাল প্রবলেম আছে? তাহলে না রে ভাই, আমি তো পলিটিক্স করি না, আমার তো কোনো পলিটিক্যাল প্রবলেম নেই। আমি আওয়ামী লীগের লোকজনের ইন্টারভিউ করি, বিএনপির লোকজনের ইন্টারভিউ করি, জামাতে ইসলামীর লোকজনের ইন্টারভিউ করি, জামাতের যারা ফাঁসিতে ঝুলেছেন, ফাঁসিতে মানবতা বিরোধী অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের প্রত্যেকের আমার ইন্টারভিউ করা। তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সাংবাদিকতা করি, আমার তো এই ধরনের প্রবলেম নাই। বললো যে একটা বিশেষ সংস্থা থেকে আমার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, কোনোভাবেই বের হচ্ছে না ঘটনা কি। বেশ কয়েকদিন পর আমার কলিগ বললো আপনি কি তোফায়েল আহমেদকে ফোন করেছিলেন? বিষয়টা কি কোথায় জানেন? তোফায়েল আহমেদকে কে ফোন করলো আওয়ামী লীগ শাসনামলেও সেটা ট্র্যাক হতো এবং ট্র্যাকে চিহ্নিত করা হতো। তখন থেকেই আমার এমন একটি ধারণা হওয়া কি সঠিক কিনা যে তোফায়েল আহমেদকে কি তার নেত্রী বা নীতি নির্ধারকরা খুব সন্দেহের চোখে দেখেন যে তোফায়েল আহমেদের ফোনও বিশেষ সংস্থা থেকে ট্র্যাক করা হয় রেগুলারলি। আমার নিজের দেখা। এর বাইরে আরো তার যতবার ইন্টারভিউ করতে গিয়েছি তার আশেপাশের মানুষজনের সঙ্গে কথা বলে একটা ধারণা হয়েছে যে তোফায়েল আহমেদ আওয়ামী লীগ সরকার সময় ঠিক কমফোর্টেবল জোনে নাই। ওই যে স্বাধীনতার সময় তিনি আওয়ামী লীগে ছিলেন, আছেন এবং তার আসনটি তাকে দিতে হয়, বা আওয়ামী লীগ থেকে তিনিও বাইরে যাননি, কখনো বাইরে যাওয়ার চিন্তা করেননি, কিন্তু কোনো একটা সন্দেহের তীরের মুখে তোফায়েল আহমেদ সবসময় ছিলেন। যাই হোক, এই বর্ষিয়ান নেতার মৃত্যু গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। তার
দীর্ঘায়ু কামনা করি। যদিও তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, আজ থেকে না, আমি সে বললাম 10-12 বছর আগে থেকেই তোফায়েল আহমেদের তার তার মেয়ের জামাতা বড় বড় চিকিৎসক, একজন হার্টের চিকিৎসক, তাদেরকে আমরা একটা বড় হসপিটালে দেখেছি। একটা বড় অপারেশন হয়েছিল এক সময়, তার পরিবার থেকে আমাদেরকে জানানো হয়েছিল, দোয়া চাওয়া হয়েছিল মিডিয়া কাভারেজের জন্য। এরপর আস্তে ধীরে সবশেষ আমি দেখেছি আজ থেকে 4-5 বছর আগে, তখনও তিনি প্রায় হাঁটতে অক্ষম হওয়ার মতন অবস্থা, তার শরীরে নানাবিধ রোগ বিরোগ ছিল। যাই হোক, এইরকম বর্ষিয়ান নেতা আসলে যত কিছুই হোক, তাদের রাজনীতির ভেতরে যত রকম মার পেচার যাই থাকুক না কেন, মানুষগুলো দিনে দিনে, আমরা এর আগেও তোফায়েল আহমেদকে নিয়ে কন্টেন্ট করেছি, এগুলো অনেক অনেক বছরে 2-4 জন এরকম বর্ষিয়ান নেতা জন্মান। তার এই দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি, এবং বাংলাদেশের রাজনীতিতে গঠনমূলক এবং সুস্থির কিছু অবদান যদি আরো তার কাছ থেকে পাওয়ার থাকে, সেটাই নিশ্চয়ই প্রত্যাশা করি। মনে করিয়ে দেই, এই সরকারের সময়ে আওয়ামী লীগের এমন কোনো হোমরা চোমরা নাই যারা চিলের থাপায় পড়েনি। তোফায়েল আহমেদ বয়স্ক মানুষ, বয়োবৃদ্ধ, অসুস্থ, সেই প্রেক্ষাপটে হলেও অন্তত তোফায়েল আহমেদের দিকে এই সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো কিছু আমাদের চোখে পড়েনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।